বাড়ির মতো, যে জমিদার আসলে মানুষের রক্ত, হত্যা, মৃত্যু এবং লুণ্ঠনের মধ্যে দিয়ে একটা জমিদার বাড়ি তৈরি করেছে। তার সন্তান এসে সেই জমিদার বাড়িটাকে একটি প্রত্নতাত্ত্বিক এবং খুবই আকর্ষণীয় একটি ইমারত হিসেবে দেখানোর জন্য সেটার গায়ে প্লাস্টিক পেইন্ট করে উপস্থাপন করে। এবং আপনি যদি এই আগের যে সরকার ক্ষমতা এসেছিল তাদের যদি আপনি শুরুটা দেখেন, শুরুতেই তারা এমন কিছু কাজ করলো, বিশেষ করে আমি স্পেসিফিক নদী বিষয় নিয়ে বলতে চাই, যেটা আসলে আপাত দৃষ্টিতে মনে হবে যে খুবই নদী বান্ধব, প্রকৃতি বান্ধব এবং খুবই ইন্টারেস্টিংলি এই ধরনের তৎপরতার মধ্য দিয়ে তারা অনেক দেশীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার, নানা কিছু আছে। হ্যাঁ, সংবিধানে বিশ্বে প্রথমবারের মতো জীববৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণের বিষয়টা যুক্ত করা হয়েছিল। এই গত সরকার ক্ষমতায় যখন 2009 সালে আসে, প্রথমেই তারা তাদের সবচেয়ে বেশি বিরোধিতা করতে পারে এরকম একটা ইংরেজি দৈনিককে নদী বিষয়ক রিপোর্ট করার জন্য জাতীয় পরিবেশ পদক দিল। যারা নদী নিয়ে কাজ করে তাদেরকে খুশি করতে প্রায় 1000 কোটি টাকা দিয়ে নদী সুরক্ষা বিষয়ক একটা প্রকল্প নিল, নদী নিয়ে নৌ ভ্রমণে বের হলো। তো আপাত দৃষ্টিতে আসলে সেই পুরনো অত্যাচারিত জমিদার বাড়ির প্লাস্টিক পেন্টের কাজটা সমাপ্ত হলো। এবং একই সঙ্গে ওনারা বলা শুরু করলো যে আপনারা নদী, প্রকৃতির নানা বিষয় নিয়ে রিপোর্ট করেন, সাংবাদিকদেরকে বলা হলো। তো আমরা যখন রিপোর্ট করতে গেলাম, রিপোর্ট করা শুরু করলাম, আমার 2011 সালের একটা অভিজ্ঞতা বলি। খুলনা অঞ্চলের সুন্দরবন এলাকার নদীগুলোর নৌদস্যু এবং নৌদস্যুদের যে সিন্ডিকেট মাফিয়া গ্রুপ, তাদের নিয়ে যখন আমি রিপোর্ট করা শুরু করি, 4 পর্বের একটা সিরিজ রিপোর্ট ছিল। প্রথম 2টা রিপোর্ট করার পরে লোকজন খুব অ্যাপ্রিসিয়েট করলো যে আচ্ছা ঠিক আছে, ডাকাত দিয়ে নিয়ে রিপোর্ট করেছি। তৃতীয় রিপোর্টটা করতে করতে রিপোর্টের ইনভেস্টিগেশন এক পর্যায়ে গিয়ে খুলনা অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের কিছু সদস্যের নাম চলে আসলো। হ্যাঁ, শেখ সোহেলের নাম আসলো, আমি নামটাই বলি। তো ওই নামটা যখন একটা রিপোর্টে ছাপা হলো, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে প্রথম 2টা রিপোর্ট করার জন্য, তারাই সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে বিশাল এক মানববন্ধন করলো এবং ইনস্ট্যান্ট আমার বিরুদ্ধে 6টা মামলা হয়ে গেল। তো আমি কোনো মতে জীবন নিয়ে আসলে পালায় চলে আসলাম ঢাকায়। আসার পরে আমি যখন মামলার হাজিরা দিতে আবার খুলনা গেলাম, আদালতের ভিতরে 2 দিকে 2টো পিস্তল ধরে, আমার এখনও সেই স্মৃতি মনে আছে। আমার তখন মনে হচ্ছে আমি কি একটা জীবন্ত মুভির মধ্যে আছি কিনা। পিস্তল ধরে আমাকে ওখান থেকে কিডন্যাপ করার একটা চেষ্টা হলো। তখন আমি ওই পরিস্থিতি কোনো মতো চিৎকার করে সামলে লোকজনের নানা কৌশল, এত ডিটেলে না যাই, ওইখান থেকে আমি আসলে বলতে পারেন যে মানে বিচারক টাকায় দেখতেছিল, আদালত চত্বরে নানা লোকজন ছিল, সবাই সাংবাদিকরাও ছিল এখানে। কিন্তু কোনো মতে আমাকে 2জন ওই কোর্টের আড্ডালি ওইখান থেকে আমাকে মানে জীবন রক্ষা করে ওরা। আমি ওইখান থেকে পালায় খুলনা যশোর হয়ে ঢাকায় চলে আসি। এরপর আমাকে আসলে 4-5 বছর খুলনায় আমার যাওয়ার উপায় ছিল না, কারণ গেলে এখানে হত্যার হুমকি দিল ফোনে, একদম প্রকাশ্য মোবাইল ফোন ব্যবহার করে সেখানকার যুবলীগের এক নেতার টেলিফোন থেকে। তো এইটা ছিল আমার আসলে ওই জমিদার বাড়ির যখন প্লাস্টিক পেন্ট টোকা দিয়ে একটু একটু করে সরানোর চেষ্টা করলাম, তখন আসলে এই আক্রমণ করা শুরু করলো। ফলে ফ্যাসিবাদের যে এই চেহারাটা, যে ওরা প্রথমে একটা খুবই সুন্দর, একটা খুবই একটা ইন্টারেস্টিং মুডে তাদের জিনিসগুলো আনে এবং তাদের যারা অনুসারী, সেই অনুসারীদের কাছে এইটার একটা আসলে কনজারভেশন থাকে। তারা বলে আমাদের সরকার তো এই করছে, আমাদের সরকার তো নদী রক্ষার জন্য কাজ করতেছে, এসডিজির জন্য ওরকম করতেছে। একই কাজ আমি দেখলাম যখন আমি আরেকটা রিপোর্ট করার জন্য গেলাম, সেটা হচ্ছে যে সুন্দরবন সহ বাংলাদেশের ফরেস্টগুলোতে যে সমস্ত গাছ নানা কারণে উপড়ে পড়ে যায়, আসলে চুরি হয়, এইগুলো যদি রাস্তায় কোথাও ধরা পড়ে চোরাই হইতে গিয়ে, তাহলে আসলে এগুলো কাঠগুলো দিয়ে কী করবে, এগুলোকে ফেলে দেবে। তখন সরকার একটা পরিপত্র জারি করলো। পরিপত্রের মধ্যে বলা আছে যে এই যে চুরি হওয়া, পাচার হওয়া কাঠগুলো অকশনে যাবে এবং এটা সচিব পাবে 5000 কিউসেক স্কোয়ার ফিট, মন্ত্রী পাবে 7000, ডেপুটি সেক্রেটারি পাবে 3000, এরকম করে ভাগ বাটোয়ারা হবে। তো এটা নিয়ে আমি একটা রিপোর্ট করলাম। রিপোর্টের নাম ছিল বনের কাঠ মনের মতো বাটোয়ারা। তো রিপোর্ট করার পরে তো ওই সময় মন্ত্রী ছিল হাসান মাহমুদ। তো উনি ফোন টোন করে অনেক নানা ফর্মে আমাকে হুমকি টুমকি দিলেন, দিয়ে বললাম যে আমি তো চেয়ারে বসতে পারতেছি না,
তা আমি বললাম যে কেন? যে এমপিরা বলতেছে আমাদের কাজ কোথায়। তো আসলে মানে ওনারা বলতেছে যে সচিবকে আপনি নিচ্ছেন আর সচিব ডিপ্লোমেট ইয়ারা নিচ্ছে, মানে মন্ত্রণালয় অন্যান্য কর্মকর্তারা নিচ্ছে, আমার কাজ করি। একই ঘটনা ঘটছে, আমি জলবায়ু তহবিল নিয়ে একটা রিপোর্ট করছিলাম 2012 সালে। তখন সরকার বললো যে ক্লাইমেট চেঞ্জ মোকাবেলায় আমরা নদী রক্ষায় এই কাজ করতেছি, 5,000 কোটি টাকার বরাদ্দ দেওয়া হলো। তো প্রথম যখন 2,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো, তখন যে যে প্রতিষ্ঠান এবং এনজিওদেরকে টাকাগুলো বরাদ্দ দিল, তো তাদের নিয়ে আমি রিপোর্ট করতে গেলাম। রিপোর্ট করার পর দেখলাম যে 90% টাকা গেছে চিটাগাংয়ে এবং আওয়ামী লীগের লোকদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে, যেটা ওই আওয়ামী লীগের মানে একদম প্রথম বছরই প্রতিষ্ঠা হয়েছে এরকম প্রতিষ্ঠান। প্রথম রিপোর্টের নাম ছিল জলবায়ু তহবিল 9-6। তো একই কাণ্ড, রিপোর্টের পরে যে বিশাল প্রেস কনফারেন্স করলো, আমার 14 বছর উদ্ধার করলো করে তারপর ওনাকে আমি বললাম যে আপনারাই তো বলছিলেন যে টাকাগুলো কোথায় যাচ্ছে এগুলো ট্র্যাক করতে, তো আপনারা আবার খেপলেন কেন? তো বললো যে আমি বিপদে পড়ছি, কারণ তুমি যে রিপোর্ট করছো যে 70% কাজ পাইছে আওয়ামী লীগের লোকরা, তো আমাকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছে তাহলে বাকি 30% বিএনপির লোকরা পাইছে, তো তুমি বিএনপি লোকদের কাজ দিচ্ছ কেন 100% কাজ আওয়ামী লীগের লোক পায় না? তো আমার মনে হয় যে পরবর্তী ধাপে মন্ত্রী ওই কাজটাই করছে এবং ফ্যাসিবাদের যে অপূর্ণতা ছিল সেটা পরবর্তী বছরগুলোতে আসলে একটা পূর্ণাঙ্গ রূপ পাইছে, একদম সমূহ কর্তৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং যখনই এই কর্তৃত্বের উপরে আবরণ নানাভাবে সরানো হয়েছে, সরানোর পর তাদেরকে আসলে একটা এনিমি এবং তাদের মানে বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে যেটা এজাজ বলতেছিল 8টা, আমি হিসাব করে দেখলাম আসলে 12টা মামলা করা হয়েছে। অনেক জায়গায় আমি যেতে পারিনি অনেক বছর, এবং সেগুলো নিয়ে অনেক বলতে পারেন ব্যক্তিগত জীবন অনেক ধরনের ভোগান্তি পোহাইতে হয়েছে। এবং একই সঙ্গে আরেকটা একটু পয়েন্ট বলি, যে নদী নিয়ে একটা কথা উঠলো, দখলদার দূষণ। নদী রক্ষা কমিশন একবার একটা তালিকা করলো যে কত শত দখলদার আছে, কত 65,000 না কত হাজার দখলদার। তো ওইটা নিয়ে আমি কাজ করতে গেলাম। প্রথম যে রিপোর্টটা করলাম ওইখানে দখলদারদের নাম আছে এবং ফোন নাম্বার আছে তালিকার মধ্যে, ওয়েবসাইটে এটা তোলা হলো। তো আমি যখন প্রথম যে ব্যক্তিকে ফোন দিলাম, উনি ফোনটা রিসিভ করে বললেন যে বাবা কী চাই, কে কি? আমি বললাম যে আপনি তো ওই নদী দখল করছেন। উনি আমার ফোনটা রেখে দিলেন। একটু পরে আবার দেখলাম যে অফিসের একটা বড় একটা উপমহল থেকে ফোন আসলো। ফোনে বললো যে তুমি ফরাসি দিন তাকে ফোন দিচ্ছ কেন, নদী দখলদার বলতেছো নাকি? পরে জানলাম উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটির মালিক, সেই ইউনিভার্সিটির নামে যে জমিটা নেওয়া হয়েছে ওই জমিটা আসলে নদীর জমি। হ্যাঁ, তো ফলে ওই তালিকা কিন্তু উইথড্র করা হয়েছে এবং উইথড্র করা নিয়ে অনেক কাহিনী হয়েছে। তো ফলে আবারও বলি, কথা শেষ করি, যেহেতু উপদেষ্টাদের কথা আপনারা শোনার জন্য অপেক্ষায় আছেন। সেটা হচ্ছে যে সেই পুরনো জমিদার বাড়ির উপরে যে রং করছে, সেই রং ছাত্র যুবা আন্দোলন করে ভেঙে গুড়াই দিচ্ছে। আমরা কি আবার ওরকম একটা জমিদারি বাড়ি বানাবো, নাকি আমাদের নতুন করে নতুন কিছু করতে হবে, নদী নিয়ে নতুন করে ভাবতে হবে? এবং নদীর যেটা শুরুতেই ফারুক হাসিফ ভাই এবং এদের যেটা বললো যে নদী এখানকার মানুষের জীবন। ইভেন আমার নিজের একটা অবজারভেশন আছে, বাংলাদেশ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব গঠনের পেছনেও নদীর একটা বড় ভূমিকা আছে। এবং এখানকার যত ফোর্সফুল নদী, যত শক্তিশালী নদী, যত ভাঙনপ্রবণ নদী, ওইখানে লড়াকু মানুষের জন্ম, শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের জন্ম হয়েছে। ফলে নদীকে নানা জায়গা থেকে দেখার সুযোগ আছে এবং সেই নদীর সুরক্ষার জন্য এই ফ্যাসিবাদী কাঠামো যাতে আবার ব্যাক করতে না পারে, সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে।